দর্শক, সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিচ্ছেন 90 সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা শফি আহমেদ। শফি, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি একটু ছাত্র রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে তো কথা বলবো, তার আগে একটু 90 গণ আন্দোলন নিয়ে কথা বলতে চাই। কারণ 27 নভেম্বর হচ্ছে ডক্টর মিলনের প্রয়াণ দিবস, বা সেদিনই তিনি নিহত হন। সেই জায়গা থেকে যদি আপনি 90 গণ আন্দোলনের একটু স্মৃতিচারণই করেন, অনেকদিন আগের কথা, এখনকার প্রজন্ম সেই 90 গণ আন্দোলন প্রায় 26 বছর আগের কথা। আমি জানেও না। ডাক্তার শামসুল আলম খান মিলন, ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। ওনার পরিবার পরিজন, তাদের প্রতি আমার সমবেদনা প্রকাশ করছি। এটা 1990 সনে যে আন্দোলনটা হয়, সেই আন্দোলনটা মূলত শিক্ষাঙ্গন কেন্দ্রিক এবং নগর কেন্দ্রিক। 1982 সনে এরশাদ যখন ক্ষমতা দখল করেন, ক্ষমতা দখল করার পর 1983 সনের মধ্য ফেব্রুয়ারিতে তখন ছাত্র সংগ্রাম পরিষদ, যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী, ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে প্রথম সেটাকে চ্যালেঞ্জ করা হয়। এবং এই 11ই জানুয়ারি, 83-র 11ই জানুয়ারিতে বটতলায় সমাবেশ আহ্বান করা হয় 3টি দাবিতে। একটি হচ্ছে সামরিক আইন প্রত্যাহার, একটি হচ্ছে এই কয়েকজন রাজবন্দীর ছাত্রবন্দীর মুক্তি, এবং 3টা দাবিতে তা সচিবালয় অবরোধ। পরবর্তীতে এই কর্মসূচিটা আপনার দেশের যে রাজনৈতিক অঙ্গন, সেই রাজনৈতিক অঙ্গন সামরিক শাসনকে চ্যালেঞ্জ করার মতো অবস্থায় তখন নাই। তো এইটাকে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, তখন আমি কর্মী, কেন্দ্রীয় নেতৃত্ব সেই প্রোগ্রামটাকে পসপন করতে, এবং কেন্দ্রীয় নেতারা সাধারণ ছাত্রছাত্রীদের হাতেই, যাদেরকে আমরা দেবতা মনে করতাম, তারাই আমাদের হাতে লাঞ্ছিত হয়েছিলেন এই পিছিয়ে দেওয়ার কারণে। তো যা হোক, পরবর্তীতে সেটা 14ই ফেব্রুয়ারি চলে যায়। তো 14ই ফেব্রুয়ারিতে আমাদের যে ছাত্র সংগ্রাম পরিষদের মিছিল, সেই মিছিলের উপর তো আপনার শিক্ষা ভবনের সামনে এরশাদের যে বাহিনীর আক্রমণ, এবং সেখানে শহীদ জয়নাল জাফর মোজাম্মেলেরা অনেকেই আমাদের আত্মদান করেছেন। শত শত লাশ গুম করে ফেলছে। তা এখান থেকেই প্রকৃত অর্থে সামরিক আন্দোলনের বিরুদ্ধে বা সামরিক শাসনের বিরুদ্ধে আপনার সর্বগ্রাহী একটা আন্দোলন, স্বতঃস্ফূর্ত আন্দোলন গড়ে ওঠে। এই আন্দোলনটা 82, 83, 84 বিভিন্ন সময়ে এই আন্দোলনের উঠা নামা যেটা হয়, উত্থান পতন ছিল। যেহেতু মিলিটারি ডিক্টেটররা 75-এর পর থেকেই, তো বঙ্গবন্ধুকে হত্যার পর থেকেই মিলিটারি ডিক্টেটরশিপ চলছিল। তো তারা বিভিন্ন দলের মধ্যে তাদের ইনফিল্ট্রেশন ছিল গোয়েন্দা সংস্থার। তো তারা আন্দোলন যখনই চাঙা হয়, তখনই বিভিন্ন ধরনের ঘটনা ঘটে এবং আন্দোলনটা হয়ে যায়। তখন 84-তে একবার, 84-তে রাফুন বসুনিয়া মারা যায়। তো এইভাবে বিভিন্ন সময়ে আন্দোলন তুঙ্গে ওঠে, কিন্তু আন্দোলনটা প্রকৃত অর্থে তুঙ্গে ওঠে 1927 সনে। তখন আমি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অথবা সাধারণ সম্পাদক সবেমাত্র হয়েছি এরকম। তা যখন নূর হোসেন শহীদ হলো, এই যে নূর হোসেন যখন শহীদ হলো, এই আন্দোলনটা একদম গ্রামাঞ্চল পর্যন্ত ছড়িয়ে গেছিল। এইটা আন্দোলনটা যে কোনো কারণে হোক সফল হয় নাই। এর পরবর্তীতে অনেক চেষ্টা করে তখন 15 দল ভেঙে গেছে, 8 দল, 5 দল, 15 দলের মধ্যে মুক্তিযুদ্ধের পক্ষের, আর বিএনপি এবং তার সমমনা দলগুলি 7 দল। আর তারা শিক্ষাঙ্গনে সংগ্রামী ছাত্র জোট, এরা আন্দোলনে আসছে কিন্তু পরে, 83-তে কিন্তু ওরা আন্দোলনে আসে নাই। তা ওরাও এটার সাথে সমবেত হলো। আর এর মাঝখানে যেটা হলো যে ছাত্র সংগ্রাম পরিষদ ডাকসুতে জিতল। তা পরবর্তী বছরেই আবার ছাত্রদল ডাকসুতে জিতল। তা ওই সময় ডাকসু যখন সর্বদলীয় ছাত্র ঐক্য হলো 90 সনে, তখন ডাকসুতে ছাত্রদল। তা যাই হোক, আপনার এই যে 8 দল, 7 দল, 5 দল, নির্বাচনমুখী, নির্বাচন বিরোধী, এই যে বিরোধপূর্ণ রাজনৈতিক পরিস্থিতি, এর মধ্যে সবারই একটা উপলব্ধি হলো যে এক কেন্দ্রিক আন্দোলন না হলে কোনো আন্দোলন বিজয়ী হবে না। আন্দোলনের শত্রুও একজন, আর আন্দোলনের শক্তিও এক জায়গায় করতে হবে, কেন্দ্রীভূত করতে হবে। তা 8 দল, 7 দল, 5 দলের প্রোগ্রাম ছিল সচিবালয় কেন্দ্রিক, যে নৌপথ, রেলপথ, রাজপথ অবরোধ, সারা দেশব্যাপী সচিবালয় কেন্দ্রিক জমায়েত। তা সেখানে এই 10ই অক্টোবর আপনার শহীদ হয়ে যায় একটা ছেলে, জেহাদ। পরবর্তী জানা যায় ছাত্রদল করতো উল্লাপাড়ার, সিরাজগঞ্জের ছাত্রদল করতো, পরবর্তীতে জানা যায়। আচ্ছা,
কিন্তু সে যখন শহীদ হয় তখন তার এরকম কোনো পরিচয় আমরা জানি না। পরে ছাত্রদল দাবি করে এবং তার পরিবার পরিজনও বলে যে হ্যাঁ সে ছাত্রদলের সাপোর্টার ছিল। তো যা হোক, তার লাশটাকে নিয়ে আসা হলো ইউনিভার্সিটিতে, আরো কয়েকজন। তো এই জেহাদের লাশকে সামনে রেখেই সর্বদলীয় ছাত্র ঐক্যটা মূলত অনানুষ্ঠানিকভাবে দাঁড়ায় এবং সবাই আমরা এই প্রতিশ্রুতি দেই ছাত্র সমাজের কাছে যে এরশাদের পতন না হওয়া পর্যন্ত আমরা রাষ্ট্রমে ফিরে যাবেন না। কেউ ফিরে যাব না। তো এরপরে 13 তারিখেই 11 তারিখে আমাদের একটা মিছিল ছিল, সেই মিছিলে আমাদের নেতৃবৃন্দের উপর লাঠিচার্জ করা হয়। আমাদের নেতারা হসপিটালে যায় অনেকেই, মানে আমি ছিলাম সাধারণ সম্পাদক, তো আমার নেতারা মানে প্রেসিডেন্টদের অনেকেই আর কি। তো যাই হোক, 11 তারিখে এই ঘটনার পরে সারা দেশে বিস্ফোরণমুখ হয়ে ওঠে। 13 তারিখে ছাত্রলীগের একজন কর্মী পলিটেকনিক ইনস্টিটিউটের মনির সে মারা যায়। সেদিন নেত্রী, আজকের যে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, উনিও আসছিলেন এবং 10 তারিখে উনিও আসছিলেন, খালেদা জিও আসছিলেন। তা সকলেই এই প্রতিশ্রুতি ব্যক্ত করছিলেন, কিন্তু ভিতরে ভিতরে তো অনেক কিছু চলে। তো সেই চলার মধ্যে এই প্রথম 90 সনে পর্দার আড়ালে কোনো খেলা কাজ হয় না। কারণ হচ্ছে ছাত্র সমাজ যখন মাঠে চলে আসছে, এটার কোনো রাজনৈতিক দল বা কোনো ছাত্র সংগঠনের একক কন্ট্রোলে ছিল না। আর আমরা যারা ধরেন সাধারণ সম্পাদক, আমি সর্বদলীয় ছাত্রলীগ নেতা, কিন্তু মিডফিল্ড যেটাকে ফুটবল খেলায় বলা হয় উইঙ্গার, সে উপরেও খেলতে পারে নিচেও খেলতে পারে। কারণ আমরা এরকম কিছু লোক ছিলাম যারা বক্তৃতাও দিতে পারতাম, লাঠালাঠিও করতে পারতাম, মানে যা খুশি তাই করতে পারতাম। তো ফলে এই আপুসমুখী যে প্রবণতাটা, যেটা 82 থেকে 90 পর্যন্ত 8 বছর এই যে মিলিটারি গভর্নমেন্টটাকে সাস্টেইন করালো, এই আপুসমুখী প্রবণতাটা যেমন আমরা কাটেল করেছি, ঠিক একইভাবে আপনার যেটা উগ্র হঠকারী প্রবণতা, যেমন মনে করেন যে ছাত্র, আমি এখান থেকে আবার আপনি শুরু করবেন শহীদ, আমি একটু বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, সময় সংলাপে বিরতিতে যাচ্ছি, ফিরে এসে 90 গণ আন্দোলন নিয়ে শুনবো। সঙ্গে আছেন সুফিয়া। আন্দোলনটা শুরুতেই যে আমাদের নেত্রীর উপস্থিতি, আমি এখন আওয়ামী লীগ করি, বর্তমানে অপরাজয় বাংলার পাদদেশী নেত্রী। তো ছাত্র দলের যারা ক্যাডার গ্রুপ, তারা হঠাৎ করেই একটা উত্তেজনা সৃষ্টি করলো যে 13 তারিখে 13 অক্টোবর যে জয় বাংলা দলীয় স্লোগান, এটা এখানে ব্যবহার করা যাবে না। তো ধরেন তখন আমি জাসদ ছাত্রলীগ করতাম, কিন্তু আমি জয় বাংলার মানুষ, তা আমার কন্ট্রোল ছিল ওভারঅল। তা আমি ওদেরকে ট্যাকেল করলাম। আমার সঙ্গে ছাত্রলীগের ছেলেরাও ছিল, আমাদের ছেলেরা সবাই ছিল। তারপরে মিটিং হলো, মিটিংয়ে আমি বললাম যে জয় বাংলা স্লোগান দিয়ে যদি দেশ স্বাধীন হয়, আর জয় বাংলা স্লোগান দিয়ে যদি ইউনিভার্সিটিতে ছাত্র ঐক্য না করা যায়, তাহলে এই ছাত্র ঐক্যের কোনো প্রয়োজনীয়তা নাই। মানে অনেকটা থ্রেটের উপরেই পাশ করলাম সিদ্ধান্তটা আমরা। তো তখন সিদ্ধান্ত হলো যে ঠিক আছে, এখানে সর্বদলীয় ছাত্র ঐক্যের মধ্যে জয় বাংলা যারা বলবে জয় বাংলা, যারা বাংলাদেশ জিন্দাবাদ বলবে বাংলাদেশ জিন্দাবাদ, যারা বিপ্লব দীর্ঘজীবী হোক তারা তাই বলবে। তো এইভাবে বিভিন্ন সময় আন্দোলনের যে চড়াই উতরাইগুলি সমঝোতার মধ্যে আমরা সম্ভবত 19, 20, 21 নভেম্বরের দিকে আপনার আমাদের উপরে, আমাদের খবর ছিল আমাদের কাছে যে ছাত্র দলের একটা অংশ যারা নেতৃত্বে ছিল, ডাকসুর প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা আবার ছাত্রলীগেরও, ছাত্র দলেরও কনভেনার, জয়েন্ট কনভেনার, আবার এর বাইরে 2 জন জয়েন্ট কনভেনার, তারাও রিপ্রেজেন্ট করতো সর্বদলীয় ছাত্রলীগ, কিন্তু এর বাইরেও আরো জয়েন্ট কনভেনার ছিল। তো তারা এরশাদের সঙ্গে তাদের একটা আপোষ মীমাংসা হচ্ছে এবং তারা ক্যাম্পাসের বাইরে, এবং তাদের ইউনিভার্সিটিতে শক্তি প্রচন্ড শক্তি, প্রচুর শক্তি ছিল। তো অভি গ্রুপ যেটাকে বলা হয় আর কি। তা সামনে ছিল নিরু, কিন্তু আসলে নিরু একদিনই সিনে আসছিল, একদিনই আসছিল। আমি সেটাও বলছি, এটা খুব মানে ইতিহাসের জানার ব্যাপার। তা ওরা এসে রিপ্রেজেন্টেশন দাবি করলো। তা নিরু অভির সঙ্গে কথা বলার মতো মানে ছাত্রনেতা তখন কম ছিল। তা আমি ছাত্রনেতা হিসেবে আমি বলছি কথাটা যে আমি মহসিনের ছাত্র, ওরা আমার 1 ক্লাস জুনিয়র বা 2-3 ক্লাস জুনিয়র। তা আমি ডাকলাম, তা ডেকে আমি নিরুকে বললাম যে নিরু দেখো এদিকে আসো, তোমার সঙ্গে একটু কথা বলি। যে তুমি যদি রিপ্রেজেন্ট করতে চাও তাহলে এটা ফরমাল মিটিং এর মধ্যে, কারণ রিপ্রেজেন্ট তো করছে, তাহলে তাদেরকে এটা প্রস্তাব বলতে হবে যে আমাদের পক্ষ থেকে উনি রিপ্রেজেন্ট করবে, আমাদের তো কোনো অসুবিধা নেই। তো সেদিনই তারা মিছিলে নিরু সেটা মেনে নিল। আমি বললাম যে রাত্রি আমরা ঠিক করে দিব। তারপর আপনার 21শে নভেম্বরের পর থেকেই ইউনিভার্সিটিতে সর্বদলীয় ছাত্রকের উপরে ওই সন্ত্রাসী বাহিনীর হামলা। তা আমরা ধরেন কার্জন হল থেকে এদিকে চারুকলা ইনস্টিটিউট, এত বড় বিস্তীর্ণ অঞ্চল, আবার এদিকে কাটাবন ফাঁকা,
এই F1 হলের দিকে নীলক্ষেত পুরাটা পাহারা দেয়া, মানে আমরা তো নিরস্ত্র, আর ওদের সঙ্গে পুলিশের ছদ্মবেশে আরো অনেক কিছুই ছিল। তা এইরকম ভাবেই চলতেছিল। তো 26শে নভেম্বর আমাদের একটা জমায়েত ছিল বাইতুল মোকাররমে, এখন যারা নূর হোসেন স্কয়ার 0 পয়েন্টে। তো সেইখানে আমরা ঘোষণা দিই যে আগামীকালকে 27শে নভেম্বর লাঠি মিছিল আমরা বের করব। তো সেই লাঠি মিছিলটা ইউনিভার্সিটিতে যখন বের হয়, ভিতরে কম্পাউন্ডের ভিতরে আর্টস ফ্যাকাল্টি, তা মেয়েরা ছিল বেশি, বুয়েট থেকে একটা মিছিল আসে, সেটা একটা জঙ্গি মিছিল। তো এই মিছিলটা আসলে ইউনিভার্সিটিটা একটু উত্তপ্ত হয়ে যায়। আর 21শে নভেম্বর থেকে 27শে নভেম্বর পর্যন্ত কন্টিনিউয়াস ছিলাম আমরা ওদের হামলার মুখে, মানে সবসময় মানে থেমে থেমে গুলি, থেমে থেমে গুলি, থেমে থেমে গুলি। আর আমাদেরও কর্মীরা যার যে এরকম প্রস্তুতি সেরকম ভাবেই, হ্যাঁ। আর আমরা যারা নেতা ছিলাম, মানে অর্থাৎ নেতা তো অনেক, কিন্তু আমরা যারা মাঠের নেতা তারা আমরা 24 আওয়ার এই জিনিসটা মনিটর করতাম ভাগ করে করে। তা 27 তারিখ সকালবেলা মিলন ভাই যখন ডাক্তার মুস্তফা আল মহিউদ্দিন বিএমএর সেক্রেটারি, মিলন ভাই জয়েন্ট সেক্রেটারি ছিল, তারা রিকশায় যাচ্ছিলেন পিজি হসপিটালের দিকে, এখন যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। তো সেখানে পিএসসির এখন রাজু ভাস্কর যেখানে হয়েছে মোহনায়, সেই জায়গাটায় হঠাৎ করেই একটা রিকশার মধ্যে একজন গুলি খেয়ে পড়ে গেলেন। চিৎকার চেঁচামেচি দৌড়ঝাঁপ শুরু হলো। আমি ছিলাম, কাছাকাছি ছিলাম। আমরা ছিলাম হলো ইউনিভার্সিটির যে আঙ্গিনা, যেটা ব্যারিকেড দেওয়া, প্রথমে ওয়াল, তারপরে এটার উপরে হচ্ছে লোহার রেলিং। তো ওটার নিচে বসে কভারে বসে বসে আমরা এই যুদ্ধ পরিচালনা করি। তো গেলাম টপকে মিলন ভাই, জালাল ভাই। তো মিলন ভাইকে রিক্সায় উঠে, তো ইতিমধ্যেই হয়তো শেষ। তো মেডিকেলে মিলন ভাইকে নিয়ে যাওয়া হলো। মেডিকেলে নিয়ে যাওয়ার, মিলন ভাই ছিল একজন অত্যন্ত জনপ্রিয় ছাত্রনেতা, ঢাকা মেডিকেলের অত্যন্ত জনপ্রিয় চিকিৎসক এবং বিএমএর অত্যন্ত জনপ্রিয় নেতা, সংগঠক। এটা আমি উনি শহীদ হয়েছেন সেই বলে বলছি না, যে অনেক নেতাই হয়েছেন যাদের অনেক সমালোচনা করা যায়, কিন্তু ডাক্তার মিলনকে নিয়ে আপনি কোনো রকম নেতিবাচক প্রতারণার জায়গা পাবেন না। তো মিলন ভাইয়ের মৃত্যুটাই আপনার একদম স্পন্টেনিয়াসলি আমার মনে পড়ে যে এদিক থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, ইয়াজউদ্দিন স্যার তখন প্রেসিডেন্ট, এই যে রাষ্ট্রপতি ছিল, পরে মারা গেছেন। তারপরে ধরেন ডাক্তার এম এ মাজেদ, হ্যাঁ, নেতা বিএমএর, তারা ঢাকা মেডিকেল থেকে, ঢাকা মেডিকেলের ছাত্র শিক্ষক কর্মচারী সে তো বেশ কয়েক হাজার, তারপর ঢাকা ইউনিভার্সিটির যত ছাত্র ছাত্রী শিক্ষক কর্মচারী আমরা বেরোলাম। হাইকোর্ট থেকে আমাদের আইনজীবীরা বের হয়ে এলেন, তারপরে প্রেস ক্লাব থেকে আপনাদের সাংবাদিক নেতারা বের হয়ে আসলেন সাংবাদিকদের নিয়ে, সচিবালয় থেকে এই যে রবিউল মুক্তাদির চৌধুরী, আবু আলম শহীদ খান, তারপরে আরিফুর রহমান, ওনাদের নেতৃত্বে আমাদের যারা পূর্ব পাকিস্তান ছাত্রলীগ যারা করতো, মানে তারা বেরিয়ে আসলেন। তো মতিঝিল পাড়ায় ব্যবসায়ীরা বের হয়ে আসলেন। অর্থাৎ এক ঘটনায় আপনার সোসাইটি কলাপস করে গেল। তো সেই দিনই আমরা বুঝতে পারলাম এবং আমাদেরকে উপর থেকে বলা হলো যে যেটা হচ্ছে যে কারফিউ হবে বা ইমার্জেন্সি কিছুটা হচ্ছে 144, যাই হোক এটাকে চ্যালেঞ্জ করতে পারো। যদি চ্যালেঞ্জ করতে পারো, আমরা যারা আন্দোলনের বিজয় চাইতাম, যদি চ্যালেঞ্জ করতে পারো তাহলে জিততে পারবা, আর যদি বসে যাও তাহলে আর কিছু। চ্যালেঞ্জের বিষয় নিয়ে শুরু করবেন আবার চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জটা মোকাবেলা করা যাবে কিনা, তো চ্যালেঞ্জটা আসলে মোকাবেলা করার মতো যে শক্তি এটা এমনি বোঝা যায় না। আমরা মনে মনে চিন্তা করলাম যে যাই হোক আমরা ফেস করব। তার জন্য একটা হচ্ছে মিছিল মিটিং দিয়ে ফেস করা, আর একটা হচ্ছে আমরা এইটা খবর পেলাম যে পত্রপত্রিকার প্রকাশনা বন্ধ করে দিবে, সব ব্ল্যাকআউট। তো তাহলে কি করা যায়, তাহলে আমাদের একটা মিডিয়া সেল করতে হবে এবং সেটা দিয়ে করতে হবে। তো আমাদের যে উপন্যাসিক আনিসুল হক, তারপরে যে আপনাদের সাংবাদিক কুদ্দুস আফরাদ, আনোয়ার শাহাদাত, তারপরে সবার নাম তো ফজলুল বাড়ি, এই আমাদের তারেক সুজাত, তারা নঈম নিজাম, ইস্তিয়াক, এরা সবাই এদের মধ্যে একটা কমিউনিকেট করে যেটা বুলেটিন কিভাবে বের করা যায়। তা এবং বুলেটিন বের হয়েছিল। তো পরের দিন 144, পরে কারফিউ এবং সেনা শাসক, যেহেতু সেনাবাহিনী রাস্তায়, বিডিআর এবং সেনাবাহিনী দাঁড়িয়েছিল, বিডিআর টহল দিচ্ছিল। তা আমাদের সেটা চ্যালেঞ্জ করাটা দুরূহ ছিল, কিন্তু আমাদের ছাত্রী বোনেরা দুই হলের, তখন দুইটা হল ছিল মেয়েদের, রোকেয়া শামসুন্নাহার হল আর কৈতমতি হল ছিল দূরে, কিন্তু সেটা এত না। রোকেয়া হল এবং শামসুন্নাহার হলের ছাত্রী বোনেরা সকালে মশারি স্ট্যান্ড এবং আপনার গজারি লাঠি, যার যা কিছু আছে তাই নিয়ে তারা পুরো হল বের হয়ে পড়ছে।
আমরা অপেক্ষমান হয়তো ধরেন কয়েকশো ছাত্রকর্মী নেতা আমরা অপেক্ষা করছিলাম। তো এরা বের হয়ে আসার পরে তা আমাদের পরিকল্পনার অংশ এটা, আমরা সামনে যাইনি, মেয়েদেরকে আমরা সামনে দিলাম, আমরা পিছনে। তারপরে আমাদের পিছনে আবার শিক্ষকদের একটা তরুণ অংশ, তারাও চলে আসলো। তো আমরা কারফিউ ব্রেক করে যখন কার্জন হলের দিকে যাচ্ছি, মূল কারফিউর জায়গায় যাচ্ছি, তখন আর্মি যারা দাঁড়িয়েছিলেন তারা হয়তো উপর থেকে ওই রিস্ট্রাকশন বোধহয় আসে নাই, বা তাদের মধ্যে কি হয়েছে আমি জানি না, তো তারা বন্দুক ব্যবহার করে নাই। আমাদের সেই মিছিলটা সদম্বে কারফিউ ব্রেক করে একদম মতিঝিল পাড়ায় ঢুকে যায়, এবং সেই দিনই ধরেন 28 তারিখই মোটামুটি এটা ছড়িয়ে পড়ে সারা দেশে যে মানে সরকারের কোনো সিদ্ধান্ত আর কর্তৃত্ব নাই। 15 দলের নেত্রী শেখ হাসিনা, 5 দলের নেতৃবৃন্দ, 7 দলের নেত্রী খালেদা জিয়া, আর মধুর ক্যান্টিনটা হয়ে উঠলো গণমানুষের ঠিকানা, ডাকসু অফিস গণমানুষের ঠিকানা। আমরা ডাকসু অফিসে বসতাম, যদিও ডাকসু ছাত্রদলের, যে আমাদের কাছে সমস্ত অভিযোগ কোথায় কি হচ্ছে, মানে কি করা যায়। তো এটা 28, 29, 30, তারপরে 1, 2, 3, 4 তারিখে বিকালে এরশাদ রিজাইন করলো, বিবিসির মাধ্যমে আমরা জানতে পারলাম। তো এইটা হচ্ছে মুভমেন্টের একটা টার্নিং পয়েন্ট। এই যে টার্নিং পয়েন্টে ডাক্তার শামসুল আলম খান মিলনের রক্তের মধ্যে দিয়ে হয়েছে, তো এইটা যদি বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসটাকে আপনি লিপিবদ্ধ করেন, তাহলে এই যে গণতন্ত্র আজকে আপনি যতটুকুই হোক আপনি গণতান্ত্রিক ব্যবস্থা ভোগ করছেন, সেটা হচ্ছে ওই ডাক্তার মিলনের রক্তের স্রোতধারার উপরে আপনার দাঁড়িয়ে আসছি আমরা। তো সেই ক্ষেত্রে এখন আপনি প্রথম যে কথাটা বলছিলেন যে এখনকার ছাত্র রাজনীতি, এটা নিয়ে আসলে তেমন একটা প্রজন্ম ছাত্র রাজনীতি করেছে 71 সালে, যে আমরা একটা, বিশেষ করে ছাত্রলীগ, পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, যে আমরা একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজতান্ত্রিক বাংলাদেশ চাই। এইটা নিয়েই ছাত্রলীগের মধ্যে যে রেডিক্যাল গ্রুপ, সেই রেডিক্যাল গ্রুপটাকেই বঙ্গবন্ধু নেতৃত্বে স্বাধীনতার দিকে ঝুঁকে এদের সাথেই সম্পৃক্ত হচ্ছিল জাতীয় তখন যারা শ্রমিক তারা। আর যুদ্ধের পরেও ছাত্র আন্দোলনের যে বঙ্গবন্ধুকে 75-এ হত্যা করার পর আপনার যে সামরিক শাসনকে মোকাবেলা করা, এটার জন্য যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারা সবসময়ই সচেষ্ট ছিল, কিন্তু তাদেরও স্ট্রাইকিং ফোর্স ছিল ছাত্র সংগঠনগুলি। আর ছাত্র সংগঠনগুলির সঙ্গে জাতীয় সংগঠনের কোনো, যেমন ধরেন আমি ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম, আমি কোনোদিন, আমার মনে পড়ে না যে আমার যারা কাজী আরিফ আহমেদ বা হাসানুল্লাহ কিনু সাহেব ওনারা আমাকে কিছু ডিকটেট করতে পেরেছেন। আমাকে অনেক সময় আরিফ ভাই ব্যক্তিগত সম্পর্কের কারণে উপদেশ, যে সফি এটা দেখো, এটা করা যায় কিনা, ওটা করা, যেমন এই 10ই অক্টোবরের কথা বললাম, এই দিন আরিফ ভাই আমাকে বলছেন যে আজকে কিছু হইতে পারে, তুমি খেয়াল রাখবা সবকিছু। আবার মনে করেন যে যখন এই যে বললাম চ্যালেঞ্জটা মোকাবেলা করা, তখন আরিফ ভাই কিন্তু এই কথাটা বলছিলেন যে পারবা কিনা, যদি পারো তাহলে কিন্তু তোমরা ইতিহাসের সামনে, আর যদি না পারো তাহলে ইতিহাসের নিচে। তা এই যে ছাত্র রাজনীতি, এইটার প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপট এক না। যেমন আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমার একান্ত ব্যক্তি মতামত, যে নাসিরনগরে যে ঘটনা ঘটেছে, দলমত নির্বিশেষে ছাত্র নেতৃবৃন্দের উচিত ছিল নাসিরনগরে হ্রাস করা, জনগণের পাশে দাঁড়ানো, সম্প্রদায়ের পাশে দাঁড়ানো, এবং তাদেরকে এই উপলব্ধি জায়গায় আনা যে যেখানেই ঘটনা ঘটবে সেখানে আমরা আছি। কারণ এরশাদের আমলে কিন্তু এই যে এরশাদের পতনের অবহিত আগেই বাবরি মসজিদে হামলাকে কেন্দ্র করে এখানে কিন্তু একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে গিয়েছিল, আমরা কিন্তু সেটা ট্যাকেল করেছিলাম। যেমন ধরেন আপনার এই ধরনের ঘটনা, যে সাঁওতালপল্লীতে যে হামলাটা হলো, সেটা নিয়ে সরকারের বক্তব্য, হাইকোর্টের রুল, এটার মধ্যে আমি যেতে চাই না। আমার কথা হচ্ছে বিষয়টা অমানবিক, অমানবিক একটা বিষয়। ছাত্রদের, তরুণদের ধারণা হচ্ছে যে এটাকে প্রতিরোধ করতে হবে। যেমন ধরেন ছাত্ররা যদি সবসময় একটা ধোঁয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে থাকে, তাহলে একটা সমাজ মানে এমনিতে চিন্তা চেতনা, তারুণ্যের ধর্মই প্রতিবাদ করা। তা আমি বলছি যে যারা ছাত্র রাজনীতি করেন তাদেরকে জানতে হবে তাদের কর্মী কারা, সংগঠনের কর্মী কারা, আর কিভাবে কি ঘটনাগুলি ঘটে এটা নিয়ন্ত্রণ করার জন্য উপর থেকে ব্যবস্থা নিতে হবে। সেই প্রেক্ষাপটে বর্তমান ছাত্র আন্দোলন মোকাবেলা করবে জঙ্গিবাদ। এখন কি আপনার মনে হয় যে কেন্দ্রের খুব বড় প্রভাব ছাত্র রাজনীতির ক্ষেত্রে? না, কেন্দ্রের নির্দেশ আমার কাছে, এইটাও আমার ব্যক্তিগত মত, আলাদাভাবে মানে হয়তো শীর্ষ নেতাদের না, কিন্তু নানা ভাবে নানা নেতার ছত্রছায়াদেরকে থাকতে হয়। আমার কথা সেটাই, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের সিদ্ধান্ত দেয়, জেলা নেতৃত্ব বা থানা নেতৃত্ব বা কলেজ নেতৃত্ব সেগুলি প্রতিপালন করে। কিন্তু ঘটনা হচ্ছে যে স্থানীয় যিনি পার্লামেন্ট মেম্বার, উনি ওনার প্রভাব বলয় তৈরি করার জন্য, বা মন্ত্রী মহোদয় উনি ওনার প্রভাব বলয় তৈরি করার জন্য, বা আওয়ামী লীগের নেতা মহোদয় উনি ওনার প্রভাব বলয় তৈরি করার জন্য যে যার মতো এর মধ্যে অনুপ্রবেশ ঘটিয়েছেন। অনেক 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 নেত্রী বলছেন একদিকে যে
আমার দল তো অনেক বড়, আমার দলে নতুন করে লোক নেওয়ার দরকার নেই। এই তো 2 দিন আগেই কুমিল্লায় 2000 বা 3000 লোক জয়েন করেছে। এই যে ফেসবুকে একটা ছবি ছড়িয়ে পড়েছে যে নেত্রীর সঙ্গে এক জুট ব্যবসায়ী বাড্ডার, যে সে তো বিএনপির ক্যাডার, তাই না? তা সেই নেত্রীর কাছে যায় কিভাবে? তা আমার কথা হচ্ছে যে এই বিষয়গুলি ছাত্র সংগঠনের নেতারা চেষ্টা করলেও এখন রাজনীতি এমন জায়গায় চলে আসছে যে তাদের সিদ্ধান্তটা বিভিন্ন জায়গায় যে কায়েমি স্বার্থের কাছে বাধাগ্রস্ত হয়। জি, আমি একটু বিরতিতে যাচ্ছি। এসেই যে এখন এই সৃজনশীল রাজনীতির যেটা 90 পর্যন্ত আপনারা যেটা দেখেছিলেন বা পরবর্তী পর্যায়ে এই যে ছাত্র সংসদের যে নির্বাচনগুলো যে পরে আর হলো না, সেটা সেই নির্বাচন যদি অব্যাহত থাকতো, ছাত্র সংসদ যদি অব্যাহত থাকতো, তাহলে ছাত্র রাজনীতি এই জায়গায় আসতো কিনা, নাকি? কারণ বন্ধ কিন্তু করা হয়েছিল এক অভিযোগে যে সারা দেশে এই সংসদ কেন্দ্রিক বা ছাত্র সংসদ রাজনীতি কেন্দ্রিক সন্ত্রাস ছড়িয়ে পড়েছিল। বলছিলাম যে ছাত্র সংসদ নির্বাচনের কথা, ছাত্র সংসদ থাকলে হয়তো একজন, আমরা বারবারই এই কথাটা বলার চেষ্টা করি, আপনি এর আগে বলেছেন, আরো ছাত্র নেতারা এসে বলেছে এই অনুষ্ঠানে যে সৃজনশীল রাজনীতিটা থাকতো। কিন্তু যে অভিযোগে শেষ পর্যন্ত এই ছাত্র সংসদ বন্ধ করা হয়েছে, সারা দেশব্যাপী ছাত্র সংসদ কেন্দ্রিক সন্ত্রাস, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি বলেন আর কি। ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে তো কোনো অভিযোগ নেই। গণতান্ত্রিক যুগে 90-এর পর থেকে এই পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ছাত্র সংসদ নির্বাচন হলে সন্ত্রাস হবে, এই হবে, সে হবে, সেটা তো সন্ত্রাস তো আর থেমে নাই। সন্ত্রাস যারা করার তারা করেই। নির্বাচন নিয়ে বিভিন্ন নির্বাচন জঙ্গি সন্ত্রাস, এই সন্ত্রাস, সেটা উপজেলা। বরং ছাত্র সংসদ নির্বাচন হলে সেটা স্টুডেন্টদের মধ্যে থেকে ইলেক্টেড লিডারশিপটা বের হয়ে আসে, নেতৃত্ব তৈরি একটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নেতৃত্ব তৈরি হয়। তো সেটা এখন বিভিন্ন সরকার বিভিন্ন সময়, আমাদের সরকারও এখন সেটা ভাইস চ্যান্সেলরকে বলবো যে হ্যাঁ অতি শীঘ্র দিয়ে দিব, পরিবেশ নাই। আবার ছাত্রদল বলবে যে আমরা তো ক্যাম্পাসে যেতে পারি না, তো আমরা কিভাবে নির্বাচন করবো। আবার আমাদের ছাত্রলীগ ওরা বলবে যে ছাত্রদল ক্যাম্পাসে আসলে ওদের ছদ্মবেশে শিবির ঢুকে যাবে ক্যাম্পাসে। তা আসলে এই সমস্ত নানান যুক্তিতর্কের মধ্যে এটা হাবুডুবু খাচ্ছে। কিন্তু নীতিগত আমি মনে করি যে ছাত্র সংসদ নির্বাচন প্রতি বছর বছর হওয়া উচিত। অতীতে হয়েছে পাকিস্তান আমলে, এই যে তুফাইল ভাই, ওই যে মেনন ভাই, তারা তো ডাকসুরি নেতা, বা স্বাধীনতার পরে 72 হয়েছে, 73 হয়েছে। তো ছাত্র রাজনীতি হলে একটা দিক, আর ছাত্র সংসদের তো অনেক কাজ। একাডেমিক পড়াশোনার বাইরে তো মানুষের জীবনে সৃজনশীলতার অনেক দিক। আর একটা মুভমেন্ট যখন দাঁড়ায়, একটা অনৈতিকতার বিরুদ্ধে, একটা অন্যায়ের বিরুদ্ধে, সেটা যখন দাঁড়ায় তখন যত না ছাত্র রাজনৈতিক কর্মীরা দাঁড়ায়, তার চেয়ে বেশি দাঁড়ায় কিন্তু এই যে সোশিও কালচারাল ওই সমস্ত ফোরামগুলি, স্টাডি সার্কেলগুলি, বা এই যে বিতার্কিক যারা বিতর্ক করে, তারা আবৃত্তি করে, তো তাদের ভূমিকা অনেক বেশি থাকে। তো সেই অর্থে এখন গণতন্ত্র যে জায়গায় আমাদের আছে, সারা বিশ্বেই যে এখন ডেমোক্রেসির যে কনসেপশন নিয়ে আমরা পড়াশোনা করেছি, সেই ক্লাসিক্যাল ডেমোক্রেসির প্র্যাকটিসটা এখন পৃথিবীর কোথাও নাই। সম্প্রতিকালে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে কারচুপির অভিযোগ আসছে। তা সেই ক্ষেত্রে এটা নতুন সংজ্ঞা নির্ধারিত হওয়ার আগ পর্যন্ত আপনার ছাত্র রাজনীতির আলাদা কোনো ভূমিকা দাঁড়াবে বলে আমি মনে করি না। তো যাই হোক, আমি আবার সেই মিলন ভাইয়ের বিষয়ে ফিরে যাই। মিলন ভাই, আমি যখন ঢাকা ইউনিভার্সিটি ছাত্রলীগের সভাপতি, তখন উনি আমারই 1 ব্যাচ বা 2 ব্যাচ সিনিয়র। তো উনি ঢাকা মেডিকেল থেকে আসতেন, আমাদের সাথে সম্পর্ক ছিল। আমরা আবার এরশাদ ভ্যাকেশন হলে ওই 203 নম্বর কক্ষ ডক্টরস ক্লাবের ওখানে থাকতাম, মিলন ভাইয়ের ওখানেই। তো একটু ভিন্ন, মিলন ভাই যেটা বিশ্বাস করতেন এটা হচ্ছে সমাজতন্ত্রে বিশ্বাস করতেন, উনি অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করতেন, উনি ভদ্র আচরণে বিশ্বাস করতেন, উনি প্রেমিক ছিলেন। কবিতা ভাবিকে উনি প্রেম করে বিয়ে করেছিলেন, পরিবারের অমতেই বিয়ে করেছিলেন। তো সব দিক মিলিয়ে একজন ছাত্র তরুণের মধ্যে যে গুণাবলীগুলি বিকশিত হওয়া দরকার সবগুলি তার মধ্যে থাকে, এবং তার রক্তদানের মধ্য দিয়ে, তার আত্মদানের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক আন্দোলন জয়যুক্ত হয়েছে। হ্যাঁ, সেটা সে সচেতন ভাবেই এই বিষয়গুলি নিয়ে উনি ছিলেন। তো আজকে আমরা ডাক্তার মিলনের মৃত্যুবার্ষিকীতে সবাই ডাক্তার মিলনের আত্মাকে স্মরণ করবেন, এই করবেন সেই, কিন্তু বিষয়টা হচ্ছে আমি নিজেও সেই চেতনার জায়গায় কারো অবস্থান। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আলোচনা, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।